মনের রং লাল হলুদ, যিনি ইন্টারভিউ নিচ্ছেন তার মনের রংটা সবুজ মেরুন মনে হচ্ছে। বা এরকম জীবন তো আমার হলে পরে ভীষণ ভালো হতো। সেখানেও তোমাকে বিয়ে করে গিয়ে কিন্তু একজনের অশান্তি হয়েছিল। তুমি কোথায় ছিলে? হ্যাঁ, যে এইখানে একটা রিল শুট করতে হবে, বুঝলে, তার ওখানে একটা রিল শুট করতে হবে। ও তো টেলিভিশন স্টার। হ্যাঁ, ওর কিন্তু আবার কিন্তু মানে সেরকম কিছু নেই যে একবারের জন্য কিন্তু কমপ্লেন করেনি। কোর ইজ ফ্যামিলি। ওটা খাওয়া বারণ ছিল, কেন খেয়ে নিলে? ইউ চোজেন দিস লাইফ। খ্যাতির বিড়ম্বনা ছাড়া আর কি। জাস্ট ইগনোর দেম। আমি খুব ম্যানিফেস্টেশনে বিলিভ করি। আমি বাবারা যা গালাগাল খেয়েছি, বাড়িতে বিয়ারের বোতল পড়তো। স্টার জলসা জি বাংলার মানুষেরা কান খুলে রাখুন তাহলে। আমি তো মানে একটা প্রমোশন পেতেই পারি। আমাদের সময়ের যে প্রেমটা না, তার ডেফিনিশন এখন পাল্টে গেছে। স্পেসশিপ, যেখানে একে অপরকে স্পেস দিতে হবে প্রচুর। প্রেমে পড়ে গেলাম, মানে এরপরে আগে পিছে ভাবলাম না যে। বাট ইউ নেভার নো আগে কি হয়। তবুও ভালোবাসি। নমস্কার, পোস্ট এডিটে আমাদের যে নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমার পাশে কে আছে বুঝতেই পারছেন যে সবার আগে আমি একটা জিনিস দেখবো যেটা আমি একদমই পছন্দ করছি না। আমাদের চেয়ারের রংটা লাল হলুদ, কিন্তু মোটামুটি মনের রং লাল হলুদ। মনের রং কি লাল হলুদ? মনের রং লাল হলুদ, কিন্তু যে মানুষটি আমার সঙ্গে আছে, যিনি ইন্টারভিউ নিচ্ছেন তার মনের রংটা সবুজ মেরুন মনে হচ্ছে। একদমই সবুজ মেরুন। আমি এটা মোটেই পছন্দ করছি না। তাও আজকে যখন লাল হলুদে আছি, তবে প্রথমেই আমি বলি যে আমার তোমার নতুন ছবি আসছে, তবুও ভালোবাসে। এবং এই যে ছবিতে লন্ডনের একটা ব্যাপার রয়েছে এবং আমাদের কলকাতার ব্যাপারও রয়েছে। তো লন্ডনের ব্যাপারটাই একটুখানি জাস্ট আমায় বলো যে তোমার যে চরিত্রটা, সে লন্ডনে কি করে এই ছবিতে? দেখো, এই ছবিটি লন্ডনেই সেটেল, বহু বছর ধরে সেটেল। ছোটবেলায় লন্ডনে চলে গেছিল বাবা মার সঙ্গে, তারপর ওখানে ভেরি ওয়েল টু ডু। এবং ও ওখানে একজন ফিটনেস ট্রেনার, আরো অনেক কিছু, মানে এন্টারপ্রেনার, একজন ফিটনেস এন্টারপ্রেনার, এবং ভেরি ওয়েল টু ডু ইন লন্ডন। ঠিক আছে, খুব। এবার তার যোগাযোগ হয় এই মেয়েটির সঙ্গে, যে ও ছোটবেলার বন্ধু ছিল। এবং তার জীবনযাপন দেখে এই মেয়েটি মনে হয় যে বা এরকম জীবন তো আমার হলে পরে ভীষণ ভালো হতো। কি ছাপোষা একটা আমরা জীবনযাপন করছি। তো বেসিক গল্পটা ইজ, লোকে সবসময় ভাবে যে দ্য গ্রাস ইজ গ্রিনার অন দি আদার সাইড, যে অন্যের জীবনটা অনেক বেশি ভালো। মানে ওইরকম হলে পরে লন্ডনের জীবন হলে অনেক ভালো হতো। এবার এটা বোঝে না যে দ্য গ্রাস ইজ গ্রিন ওয়্যার ইউ ওয়াটার ইট। হ্যাঁ, যেখানে তুমি ওটার পরিচর্যা করবে, যত্ন নেবে, সেখানেই গাছটা সবুজ হবে। আর এই যে সমস্যাটা তৈরি হয়, আমি এই সূত্রে একটুখানি কানেক্ট করে দিই। এর আগে তুমি আরেকটা ছবি হয়েছিল যেটা তুমি লন্ডনে করেছিলে, এসকে মুভিজের ছবি, অতনুদার ছবি। আর সেখানেও তোমাকে বিয়ে করে গিয়ে কিন্তু একজনের অশান্তি হয়েছিল, এবং সেটা একটা মানে খুব মানে ভালো টোনে শেষ হয়েছে। আমরা এটাও ছবি দেখে বা ট্রেলার দেখে যেটুকু আমাদের মনে হচ্ছে যে এটাও একটা খুব ভালো নোটেই শেষ হবে। তো এই যে বাইরে গিয়ে শুট করা এবং এইখানে কন্টিনিউয়াসলি সিরিয়ালের কাজ করা, তার মধ্যে একটা ছুটি নিয়ে ওখানে যাওয়া বা শুট করা, প্রচন্ড হেক্টিক। না, একদমই নয়। এটাই তো আমাদের জীবন। এই জীবনটা লক্ষ্য করেই তো আমরা কাজে নেমেছি, যে শুটিং করতে হবে, তারপর ফ্লাইট ধরে কাজে চলে যেতে হবে, গিয়ে লন্ডনে চলে যেতে হবে। আমার হিরোইন হাতটা হচ্ছে দেখতে, একদম চলে জয়েন কর দেখি। একদম জয়েন করা যেতেই পারে। চলে ওই তো আরেকটা ভালো হবে, আমি পেয়েছি একজনকে লন্ডনে আমার সাক্ষী হিসেবে। একদম। হ্যাঁ হ্যাঁ, এই তো আমি এটাকে এদিকে ধরে নিলেই হবে। হ্যাঁ, ব্যাস ধরে নাও। আমি ধরে নেবো, অসুবিধা নেই। ঠিক আছে। তো সেখানে ও কি জ্বালিয়েছে তোমাকে? ও একদমই না। একদিনই আমরা সবাই মিলে বেরিয়েছিলাম, আমার মনে আছে ও 2-3টে চেঞ্জ নিয়ে বেরোলো সাথে। হ্যাঁ, যে এইখানে একটা রিল শুট করতে হবে, বুঝলে, তার ওখানে একটা রিল শুট করতে হবে। মাঝখান থেকে আরিয়ান চলে গেল কোন একটা মিউজিয়ামে কি দেখতে, বলছে আমি সিভিল ওয়ার দেখতে। কি সিভিল ওয়ার? হ্যাঁ, চলে গেল একটা মিউজিয়ামে। প্রীতম চলে গেল, বললো এখানে ফ্রেঞ্চ ফ্রাইজ আর ফিশ এন্ড চিপস খুব ভালো পাওয়া যায়, সেটা খেতে। তুমি কোথায় ছিলে? আমি তিনজনকেই খুঁজছিলাম। মানে তোমরা মজা করে শুট করেছো? নিজেও এনজয় করেছো, একদম ভুল বলছো, সবকিছু আমাদের উপরে ছেড়ে দিই। এনজয় তো করেইছি। এই যে ফিশ এন্ড চিপসের কথা হচ্ছে যে তোমরা কি ওখানে গিয়ে মানে এই যে খাওয়া দাওয়া, যে ব্যাপারটা, খাওয়া দাওয়া তোমরা করো? তোমরা তো খাওয়া দাওয়া করো না, তোমরা তো সাংঘাতিক মানে না খাওয়া জীবন। ওখানে আমরা প্রচুর খাওয়া দাওয়া করেছি। প্রচুর। গিয়েই ফার্স্টে স্টেশন থেকে বেরিয়ে আমার মনে আছে আমাদের একটা বড় ফুড জয়েন্টে গেলাম থেমস নদীর ধারে। হ্যাঁ, প্রচুর লাইন দিয়ে। তারপর আমি একা ফাইভ গাইজও গিয়ে সব খাচ্ছিলাম, শুধু নন স্টপ খাবার চলছিল। আর দেবোত্তম, তোমার কেমন লাগলো? মানে সাহেব কেউ বলে নাকি সাহেব খুব রাগী, কেউ বলে সাহেব আবার বেবিসিট করার মতো তোমাদেরকে। ভেরি চিল, ভেরি ম্যাচিউর, ভেরি চিল। খুব চিল। হ্যাঁ, একদম। আর মানে তুমি কি আগে থেকে সাহেবের ফ্যান ছিলে? আমি আমিও ফ্যান ছিলাম, ও তো টেলিভিশন স্টার।
আমাদের কে 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 এখানে শোনাতে যেন ওরকম শায়দ প্লিজ লজ্জা পাওয়া না না একদমই লজ্জা না, বাট আমাদের টিমটা খুব ভালো একটা টিম নিয়ে আমরা কাজ করছি তো, এবং কি বলতো ইয়াং ছেলে মেয়েদের আমি মানে আই ফিল মেক্স মি ফিল সো গুড দ্যাট দিস ইয়াং গাইজ ইয়াং গার্লস ওদের ভালো কাজের যে খিদে না, বাংলা ছবি করার কথা, ও তো ন্যাশনাল টেলিভিশন করে, ন্যাশনাল টেলিভিশনে এত পপুলার একটা ফেস, হ্যাঁ ওর কিন্তু বলছি যে পরিচিতি হিসেবে আলাদা করে পাওয়ার কিন্তু মানে সেরকম কিছু নেই যে বাংলা ছবিগুলোর নতুন পরিচিতি তৈরি হবে, কিন্তু বাংলা ছবির করতে গিয়ে যেই ভালোবাসাটা তৈরি হয় না, যে খিদেটা তৈরি হয় যেটা বাংলা ছবির জন্য জমিয়ে কাজ করব, সেই এনথুজিয়াজমটা ইজ সো অ্যাপ্রিসিয়েবল। এতটা আমাদেরকেও মানে কি বলবো এত এনার্জি যোগায় যে ওরা 16 ঘন্টা টানা গান শুট করেছে, করে ট্রাভেল করে ফিরে তারপর হোল নাইট শুট করেছে, একবারের জন্য কিন্তু কমপ্লেন করেনি বা উফ ভালো লাগছে না করেনি। সুতরাং দিস এনার্জি ইজ হোয়াট ড্রাইভস দিস ফিল্ম আমার মনে হয়। It is, I think it depends on the people also, your ambience, your surrounding, যে লোকেরা কিরকম। If it was a very serious kind of ambience, তো আমাদের নিজেরই shoot করে you would have gotten tired. কিন্তু এখানে everyone made us feel like home to me. It was like that. So I enjoyed through and through. I never felt like যে ওখানে বেশি struggle বা hard work করতে হচ্ছে। আমাদের এটাও মানে 4টে অবধি বসে আমার রুমে বসে সবাই আড্ডা মারছি আমরা, পরের 6টায় কল টাইম, মানে 18 ঘন্টা শুট করবার পরে আবার আড্ডা মারছি মানে ওই মজাটা আমরা করেছি, ডেফিনেটলি করেছি। আর এই যে সিনেমার নাম যেটা তবুও ভালোবাসি, এখানে একটা কথা বলি যে আমাদের তো অনেকের উপর রাগ হয়, অনেকের সঙ্গে আমাদের বিভিন্ন সম্পর্ক, আমি শুধু প্রেম বলছি না, অনেক সম্পর্কতে আমাদের বিচ্ছেদ হয়, সেটা আত্মীয় স্বজনও হতে পারে, আবার অনেক বিষয় থাকে, যেরকম আমরা তোমাদের অভিনেতাদের জীবন থেকে অনেক বিষয় বাদ চলে যায়, খাওয়ার এটা খাবো না ওটা খাবো না, কিন্তু কোন জিনিস বা কোন মানুষদের যাদেরকে সবকিছুর পরেও মনে হয় যে তবুও ভালোবাসি, যে তাদের হাজার family core is family. Family for me it's my mom, dad and my younger sister. For him he can say আমার কাছে মা, বিশেষ করে মা, কারণ মায়ের সঙ্গে আমার সব থেকে বেশি খিটপিট, সব থেকে বেশি ঝামেলা লাগে, কারণ এই ওষুধটা খেলে না, ওটা খাওয়া বারণ ছিল কেন খেয়ে নিলে, এখানে যাওয়ার কথা ছিল কেন গেলে না, এটা করার কথা ছিল কেন করনি, এগুলো সারাদিন লেগে যায়। অথচ সেই মানুষটাই কিন্তু রাত 10:30 অবধি ঢুলতে বসে রয়েছে, ছেলে শুটিং থেকে ফিরবে, দরজাটা খুলে দিতে হবে, বাড়িতে আসবেও, তারপরে ঘুমোতে যাবো, বা যে কোনো ইভেন্টে গেছে সেখান থেকে ফিরবে। তো সেই জন্য যতই রাগ হোক, ঝগড়া হোক, যতই খিটপিট লাগুক, তবুও আমার ক্ষেত্রে তো মাকে বলতেই হয়, তবুও ভালোবাসি। আর এই যে তোমারকে সবাই যেটা দিয়ে সবসময় দেখে কথা, তো কথা তো একটা সিরিয়াল, কথা মানুষ দেখছে, কথার মানুষ ফ্যান, কিন্তু আলটিমেটলি একজন অভিনেতা হিসেবে আমি তোমায় জিজ্ঞাসা করছি, সারাদিনের এই হেক্টিক শিডিউল, গিয়ে শুটিং করা, সমস্ত কিছুর পরে যারা কাছের মানুষ, তাদের সঙ্গে কি সত্যি আর কথা বলা হয়? হ্যাঁ, যতটা সম্ভব সেটা তো করতে হবে। দেখো এটাই আমাদের জীবন, এবং এটা কোথাও আমাদের পরিবারের লোকেরাও না কোথাও মেনে নিয়েছে যে হ্যাঁ ওরা 14 ঘন্টা কাজ করে এসছে, ঠিক আছে 7 ঘন্টা গল্প করলে তারপর বলে যা বাবা শুয়ে পড়, আর দেরি করিস না। তো সেটা অটোমেটিকলি তারাও বুঝে গেছে, কিন্তু আমরাও চেষ্টা করি that we've chosen this life. It is not that we've been given this responsibility, we've chosen this life. তো এর কি consequences that we জেনে বুঝেই চুজ করেছি, so we have to face it also. আর এটা তো দেখলাম বোধহয় একটা কি গানের একটা বড়ই ব্যাপার রয়েছে, সুন্দর সুন্দর গান রয়েছে, তুমি তো গানও গাও, অসাধারণ গান গায়। তোমার এই ছবিতে বা গান গাওয়ার কি সুযোগ হলো? হ্যাঁ, I mean not exactly, but you never know আগে কি হয়, you actually never know. সারপ্রাইজ থাকতেই পারে। সারপ্রাইজ থাকতেই পারে। ভালো প্রশ্ন করেছো তুমি, কারেক্ট জায়গায় প্রশ্নটা করেছো। আর আমি তোমাকে আরেকটা কথা জিজ্ঞাসা করবো, আমি এটা তোমাদের দুজনকেই জিজ্ঞাসা করছি, যেটা আমার মনে হয় আজকের দিনে দাঁড়িয়ে জিজ্ঞাসা করা উচিত, যে যেহেতু তোমরা পাবলিক ফিগারদের যে কোনোভাবে হেনস্থা করা, এটা একটা সোশ্যাল মিডিয়া ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। আমার মনে হয় যে আমি মানুষ হিসেবে সাহেবকে ভালোবাসি, এটা আমি স্টেটমেন্ট দিচ্ছি, কিন্তু সবাই ভালোবাসে না, এটা স্বাভাবিক, সবার ক্ষেত্রেই স্বাভাবিক। এই যে যখন সোশ্যাল মিডিয়া থেকে বিভিন্ন রকমের হেনস্থার ব্যাপারগুলো হয়, সেটা তো আমি জানি তোমার ফ্যান বেসে সেটা কোনো আঘাত করে না, কিন্তু কাছের মানুষ যারা, তাদের কাছে মানে কি করো এগুলো? কিছুই হয় না জানো তো, আমি বিড়ম্বনাই বলবো, খ্যাতির বিড়ম্বনা ছাড়া আর কি, সেটাকে কিভাবে হ্যান্ডেল করো? আমি জানি না, তুই বল তোর কি মনে হয়? কারণ তোমরা তো ট্রোল করা, আজে বাজে লোককে কমেন্ট দিয়ে দেয়, এগুলো তো মানে চলতেই থাকে। আই ফিল লাইক যারা খুব বিজি নয় নিজের জীবনে, দে আর দি অনলি ওয়ান্স হু ক্যান স্পিক অ্যাবাউট সামওয়ান।
I think everyone should concentrate in their lives to make their lives better. আর what can you do? Everyone has a different perspective, right? সবার আলাদা আলাদা ধারণা আছে, so let them speak. তুমি নিজের লাইফটা ভালো করার চেষ্টা করো, that's what. তুমি কতটাই দেখবে, just ignore them. If they keep telling about you, just ignore them and just do good for yourself, that's it. আসলে কি জানো তো, আমি খুব ম্যানিফেস্টেশনে বিলিভ করি, আমি খুব এনার্জিতে বিলিভ করি, যে আমি যদি আমার দিনের একটা বৃহত্তর সময় লোকে আমার ব্যাপারে কি খারাপ বলছে বা লোকে আমার ব্যাপারে কি বলছে সেটা নিয়ে ভাবতে থাকি না, তো তখন আমার জীবনটা ওটার অ্যারাউন্ডেই ঘুরতে থাকবে সারাক্ষণ। কিন্তু যে মুহূর্তে আমি কি করে ভালো হতে পারি, আমি আর কি করে ভালো করতে পারি, আমি আর কি করে ইমপ্রুভ করতে পারি, সেটা নিয়ে আমি সারাক্ষণ ভাবতে থাকি না, তখন আমার জীবনের ওই ইমপ্রুভমেন্টগুলোই আসতে থাকবে। সো ইট ইজ আপ টু পার্সন টু চুজ, যে আমি ইমপ্রুভমেন্ট চুজ করব নাকি আমি চুজ করবো যে আমার ক্রিটিসিজম করছে যারা, আমি সেখান থেকে কি করে বেরিয়ে আসতে পারবো। সুতরাং আমার কাছে কখনোই এগুলো খুব একটা বড়ভাবে আমি দেখি না। আর আমার ফ্যামিলি, তুমি যদি কাছের মানুষের কথা যেহেতু বলছো, 90-এর দশকে মাঠে বাবারা যা গালাগাল খেয়েছে এবং আমার মারা যা ফেস করেছে, মোহনবাগান ম্যাচ হেরে গেলে বাড়িতে বিয়ারের বোতল পড়তো, হ্যাঁ লিটারালি কাঁচের বোতল, বিয়ারের বোতল ছুঁড়ে মেরে দিয়ে চলে যেত। ওই তো আমার মনে যে কালার, সেই কালার থেকেই চেয়ারের কালারে চলে গেলেও যেটা হতো, তো সেই কারণে মানে, এবং লিটারালি মানে ওইটার তো এগুলো কিছুই না। আর একটা স্পেকুলেশনের জায়গা থেকে বলছি যে তুমি ন্যাশনাল টেলিভিশনের একটা জায়গায় তুমি পৌঁছে গেছো, আর তুমি এখানকার টেলিভিশনে লোকে তোমার শো সবসময় করে দেখে, তা এই ছবিতে তোমাদের জুটি যদি মানুষের ভালো লেগে যায়, তাহলে কি সাহেব এরকম কিছু কি আমরা পেতে পারি, যে তারপরে তোমাদের জুটি কি বাংলা টেলিভিশনে একবার দেখা যেতে পারে? Start from it. আমি জানি না ও ন্যাশনাল টেলিভিশন থেকে নেমে আবার বাংলা টেলিভিশনে আসবে কিনা, বাট আমি বলতে পারো না না মানে ওই ন্যাশনাল টেলিভিশনের যে এক্সপোজার বা যেই ইয়েটা রয়েছে সেখান থেকে ফিরে আবার বাংলা টেলিভিশনে আসবে, which is very practical. কিন্তু আমি তো মানে একটা প্রমোশন পেতেই পারি, বলা যায় না, you never know. He's saying this, he's trying to be very humble, modest, we all know that. No, everyone knows who he is, and you know, I have been, আমি ছোটবেলা থেকে I have known this person, and I know what he is doing and how good he is in his art, so I have huge amount of respect for him. Why not? Come on, why not? Why not? বাস বলে দিল, you never know. একদমই তাই। স্টার জলসা জি বাংলার মানুষেরা কান খুলে রাখুন, তাহলে একটু চোখ রাখুন, দিকে খোঁজ খবর রাখুন। বাংলায় আসার ইচ্ছা আছে তো? বাংলার সিরিয়াল বা কোথাও? না, ও বাংলায় ছবি করার ইচ্ছা আছে, তাই না? আর একদম শেষ প্রশ্ন যেটা আমি করবো দুজনের কাছে, সেটা হচ্ছে যে যারা এই নতুন প্রজন্মের, তুমি বারবার বলছো নতুন প্রজন্মের, হয়তো পুরোনো প্রজন্মের মানুষের ছবিটা ভালো তো লাগতেই পারে, তো যে কোনো মানুষ যদি এই ছবিটা দেখতে যাবেন, এখন তো সবাই দেখতে যাওয়ার আগে একটা ইউএসপি জানতে চায় যে আমি কেন যাব। তা আমি তোমাদের দুজনকে যদি জিজ্ঞেস করি যে এই তবুও ভালোবাসির ইউএসপি কি, মানে তোমরা কি বলবে? তিনটে পয়েন্ট যে কেন মানুষ এই তবুও ভালোবাসি দেখতে যাবে। তুমি স্টার্ট করো। I think typecast করবো, it's like just one thing, typical one kind of show বলবো না, এতটাই ইমোশন আছে এই মুভিতে, ইটস লাইক ফান এট দ্য সেম টাইম, রোম্যান্স, নিউ জেনারেশন আমরা বলছি, বাট দেন অফকোর্স ওয়াই নট, ইউ নো আর প্রিভিয়াস জেনারেশন উইল অলসো লাভ দ্য মুভি, কারণ ইট ইজ ফান টু ওয়াচ ইট। I think he can explain it better, like আমি যাই বলছি, it's like এটাও আমাকেই করতে হবে, আমাকেই করতে হবে। না দেখো, আমার মনে হয় যে যেটা আমি আমার হিমাংশুর সঙ্গে কথা হচ্ছিল, and I was telling him also, যে আমাদের সময়ের যে প্রেমটা না, তার ডেফিনিশন এখন পাল্টে গেছে। এখন এর প্রেমটার মধ্যে অনেক রকম অ্যাঙ্গেলস তৈরি হয়েছে, যেগুলো নিয়ে আমরাও হয়তো জানিও না। হ্যাঁ, মানে বিভিন্ন জিনিস তৈরি হয়েছে, ন্যানোশিপ ছিল, হ্যাঁ আমিও বুঝি না, হ্যাঁ ন্যানোশিপ, সিচুয়েশনশিপ, হ্যাঁ মাইক্রোশিপ, এসব বিভিন্ন শিপ এসছে, স্পেসশিপ, যেখানে একে অপরকে স্পেস দিতে হবে প্রচুর, স্পেসশিপ। তো এই ধরনের জিনিস এসছে, বাট দ্য পয়েন্ট ইজ যে এখনো একটা প্রেমের গল্প তৈরি করতে গেলে পরে না, একটু ভাবনাটাকে পাল্টাতে হবে। আমার মনে হয় যে একটি হিন্দি ছবি তার একটা নিদর্শন আমাদের সামনে এই মুহূর্তে রাখছে। তো আমার মনে হয় যে বাংলাতেও সিম্পল নিপাট প্রেমের গল্প, হ্যাঁ বহুদিন কিন্তু হয়নি। আমরা যখনই প্রেমের গল্প ভাবি, তার মধ্যে যেই কমপ্লেক্সিটি, তার মধ্যে প্রচুর অ্যাঙ্গেল, তার মধ্যে প্রচুর ভাবনা নিয়ে একটা প্রেমের গল্প হবে। নিপাট প্রেমের গল্প দেখলাম, আগে পিছে না ভেবে জাস্ট প্রেমে পড়ে গেলাম টাইপের প্রেম, সেটা একটু ইম্যাচিওর প্রেমই হতে পারে, কিন্তু সেই প্রেমটার মধ্যে একটা আলাদা মজা আছে। আমার মনে হয় এই ছবিটার ক্ষেত্রে এক্স্যাক্টলি দ্যাট ইজ দ্য ইউএসপি অফ দ্য ফিল্ম, যে বহুদিন পরে আমরা ছবি দেখবো যেখানে জাস্ট
প্রেমে পড়ে গেলাম, মানে এরপরে আগে পিছে ভাবলাম না যে আমি কি করব, গেলে কি হবে, হলে কি হবে, না হলে কি হবে, কি দায়িত্ব থাকবে, সেই সব না ভেবে ওই প্রেমটার না একটা কি বলবো আলাদা একটা এসেন্স রয়েছে, আলাদা একটা জিং রয়েছে। আমার মনে হয় সেই প্র্যাকটিক্যালিটি খুব প্যাশনেট আর কি স্টোরিটা, প্যাশন রয়েছে, কারেক্ট, খুব প্যাশন রয়েছে সেই প্রেমটাতে। তো আমার মনে হয় এই ছবিটার ইউএসপি ওইটাই যে ইয়াঙ্গার জেনারেশনের কাছে ওটাই সব থেকে বেশি অ্যাপিলিং হবে, যে তাদের মধ্যে ওই 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 প্যাশনটা তারা খুঁজে পাবে, ওই ওই দ্য নিউ এজ লাভ, সেটাকে এই ছবিটার মধ্যে খুব সিম্পল ভাবে তারা খুঁজে পাবে। আর একটু যদি দর্শকদের বলে দাও যে তারা কবে থেকে দেখছেন তোমার ছবি? 1 আগস্ট রিলিজ করছে আমাদের ছবি। তো দর্শকদের সকলকেই বলবো যে বিশেষ করে আমার যারা ইয়াঙ্গার জেনারেশন, যারা আমার কাজ দেখো, তোমাদেরকে বলবো যে প্লিজ যাও এবং গিয়ে সিনেমাটা দেখো। আর তোমাকে তো একটু বেশি করে দেখতে আসতে বলো মানুষকে, বাংলা দর্শক। খুব ভালো কাজ করেছে, সত্যি কথা বলতে গেলে অ্যাজ আ সিনিয়র আমি যদি বলি, ওরা তিনজনই ভ্যালিডেশন পাওয়াই গেল, খুব খুব ভালো কাজ করেছে। everyone in the movie has done really well together. একটুখানি So দর্শক please do go and watch it in your nearest cinema halls. আমাদের শুট করে খুব মজা লেগেছে and I'm sure যে তোমাদেরও দেখে খুবই ভালো লাগবে. So please do let us know যে তোমাদের দেখে কেমন মনে হলো. So yeah, stay tuned. তাহলে বুঝতেই পারছেন যে সাহেব এক্ষুনি স্পেসশিপের কথা বলেছে। স্পেসশিপেরও যদি আমরা মঙ্গল গ্রহেও চলে যাই, মঙ্গল গ্রহে জল আছে কি না আছে সেটা আমরা যাব না, কিন্তু এই আমাদের এই গ্রহে পৃথিবীতে ভালোবাসা আছে, সেই জন্য এখন যে ছবি আসছে তবুও ভালোবাসি। আপনারা সাহেব, দেবোত্তমা এবং আরিয়ান ওদেরকে হলে গিয়ে দেখুন এবং হল ভরিয়ে ছবিটাকে হিট করে তুলুন, কারণ বাংলার সব ছবি হিট হওয়া খুব দরকার। নমস্কার।